মামার বাড়ির আবদার আছে না, এটা কি, এটা কি সামারের বাড়ির আবদার কিনা বুঝতে পারতাছি না। আমরা ছোটবেলায় শুনছি মামার বাড়ির আবদার। তো এই যে হাদি নাকি কি ফাদি না গাদি নাকি যেন তার বোনের যে আবদার, মানে এরা না বুঝে রাষ্ট্র, না বুঝে রাজনীতি, মানে মনে যা চাই তাই বললেই মনে হয়ে যায়। তবে একটা কথা কিন্তু বিস্ময়কর, সেটা হচ্ছে যে একটা দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন নরেন্দ্র মোদী, তার জন্য দেশে কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল এই বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, এমনকি বামপন্থীরাও। অথচ কালকে পরশুদিন রয়ের প্রধান এলেন, তিনি গেলেন, দেখলেন কি ভিনি ভিসি কি যেন একটা সেনা দেখলেন, জয় করলেন, চলে গেলেন। কিন্তু টু শব্দটি কেউ করলো না, টু শব্দটি করে নাই, নো বাড়ি। এই একটা মাত্র হাদির সর্বশেষ সবেধল নীলমণি কি যেন হাদি, তার বোন একটা পোস্ট দিয়েছে ফেসবুকে। তো তাকে নিয়ে করুণা প্রকাশ করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে নির্বোধকে নিয়ে তো আপনি করুণা প্রকাশ করতে পারেন না। আপনি আমাকে নিয়ে করুণা প্রকাশ করতে, সাব্বির বলতে পারে যে মিস্টার শেখ ফরিদ আপনাকে নিয়ে করুণা প্রকাশ করলাম, কারণ আপনি জানেন, বুঝেন। বা আমিও সাব্বিরকে বলতে পারি আপনি একজন সক্রিয় অ্যাক্টিভিস্ট, আপনি তো এটা ভুল করেছেন, করুণা প্রকাশ করলাম। কিন্তু যারা বুঝেই না, নির্বোধ, তাকে নিয়ে তো আপনি করুণা প্রকাশ করতে পারবেন না। তাই তাদের নিয়ে শুধু হাসলা, তাদের জন্য হাসা যায়, হাসাহাসি করা যায়, কৌতুক হিসেবে খারাপ না। কারণ বাংলাদেশে দিলদার, টেলিসামাদ, মতি ভাই এরা মারা গেছে। তো এদের স্থানে তো কাউকে না কাউকে আসতে হবে। সে জায়গায় দেখলাম কিছু রাজনৈতিক নেতা এসেছে, কিছু ব্যারিস্টার এসেছে, টিভিতে কিছু লোক কথা বলে, আমরা তাদের শুনতে হয়। এখন এই যে আগে কপিল শর্মা শো দেখতাম, আমার কিন্তু খুব প্রিয় হচ্ছে কপিল শর্মা শো আর পাকিস্তানের ওমর শরীফ, এই দুই কমেডিয়ানদের কমেডি শুনতাম আমি। তো এখন আর ওইদিকে যাই না, সময়ও নাই। কিন্তু বাংলাদেশের কিছু ব্যারিস্টার, কিছু লেখক, কিছু বুদ্ধিজীবী, কিছু ইউটিউবার, তাদের কথা শুনলে বেশ মজা পাই। তো তারা তাদের একজন, তো ওগুলো নিয়ে আলোচনা যায়। তবে এই যে যাকে নিয়ে বলে, এত কমন সেন্স নাই যে একজন রাষ্ট্রীয় অতিথি, তারপর আবার একটা দেশের গোয়েন্দা প্রধান, তাকে গ্রেপ্তার করার কথা বলে। মানে হাসবো না কাঁদবো নাকি বদ বায়ু ত্যাগ করবো বুঝে উঠতে পারি না আর কি। কি আর বলবো, বয়স হয়ে গেছে তো। মানে এরকম কমেডি দুই চারটা একটু বেশি হলে বদ বায়ু বের হয়ে যেতে পারে। তো এদের নিয়ে কি আলোচনা। আবার দেখেন আমাদের ওই যে পেতিপাটা আছে না, আগে মান্না ভাইয়ের জুতা মোতা টানছে, স্যান্ডেল ম্যান্ডেল টালছে, টানার পর এখন তারেক রহমানের মন্ত্রী এবং উপদেষ্টা হয়ে গেছে, প্রতিমন্ত্রী মর্যাদার। তাকে কেউ কেউ নেশৌরি বলে বা গাঁজাখোর বলে, যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওই গাঁজাখোর বলে বলে কয়টা দাঁড়িয়ে ছিল এখানে, ওটা কেটে এখন ক্লিনচে বইছে সাব্বিরের মতো, যাতে একটু মানে ওই যে কি সিং ভাঙ্গা বাছুর হওয়ার চেষ্টা করছে আর কি। আমরা অন্তত মোষ রেখেছি যাতে সাব্বিরের সাথে মানুষ না মিলিয়ে ফেলে, অন্তত মোষটা রাখতে হবে। চুল কলপ করলেই তো হবে না, মোষটা একটু রাখতে হবে। তো এই নেশৌরি কি করছে, চুলেও কলপ করছে, আবার দেখলাম যে ক্লিনচে হয়ে গেছে এখন, যাতে কেউ গাঁজাখোর মাজাখোর, যাই সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন রাষ্ট্রীয় অতিথি, সে যদি সাধারণ মানুষ হয়, তাকে যে গ্রেপ্তার করা যায় না, তাকে নিয়ে কথা বলা যায় না, এই সেন্সটা এদের নাই। থাকবে কি করে, এত রাজনীতিবিদ না, এরা হলো গোলাম ইবনে গোলাম। ইউনুস হলো একটি পরাশক্তির গোলাম, তো ইউনুসের গোলাম হচ্ছে এরা, তো এরা হচ্ছে গোলাম ইবনে গোলাম। তাই যা ইচ্ছা তাই বলতে পারে, এটা বললে আমাদের কিছু করে নাই। তবে আমি বিস্মিত হইলাম, বাংলাদেশের চিঙ্কু বাম সহ সকল বাম টু শব্দটি করলো না। যারা সকালে বিকালে নরেন্দ্র মোদীকে কসাই বলে, তারা টু শব্দটি করলো না, শাহবাগে আসলো না, পল্টনে আসলো না। অদ্ভুত ব্যাপার, চামড়া নাই পীর পর্যন্ত নীরব, তারপরে মহান বিপ্লবী 501 মৌলবী নীরব, জামাত নীরব, আমার 6 ভাবির পোলা যারা এখন সংসদে সংসার করতেছে অনুরোধের আসরে, যারা আমার মনে হয় তাদের কারো কারো বয়স হয়তো সাব্বিরের চেয়ে 2-1 বছরের বড় হবে না, 2-1 বছরের ছোট। সাব্বির এই বয়সে কিন্তু কখনোই, তার যদি যোগ্যতাও থাকে, আমার ধারণা সে কখনোই এমপি ইলেকশন করবে না। সে বলবে যে না, আমার চেয়ে অনেক যোগ্য তারপরে গেল, তার একটা বয়সের ব্যাপার, সে বলবে যে না, আমার সময় লাগবে, আরো আছে, তারা এমপি ইলেকশন করুক, আমি করবো না। সে যে যোগ্য হয় তবুও। কিন্তু আমার ভাবির পোলা যারা মেম্বার হইতে পারবে না, যারা বাপদাদা মিলা মেম্বার হইতে পারবে না, তারা এখন 6 যে ভাবির পোলা আছে অনুরোধ আসে, তারাও দেখি নীরব। এমনকি এই যে কি গণরীয় অধিকার পরিষদ নাকি গণ অধিকার পরিষদ কি যেন নাম ছিল, সেটা ভাইঙ্গা তো এখন না, একটা হচ্ছে আমজনতা, আর একটা ভাইঙ্গা তো এখন তারেক রহমানের দলে আসছে বিভিন্নরা। এরা দুই ভাই মিলা, এই যে গাল ফোলাম তারেক আর হচ্ছে আপনার কি বলার না আমারে বিভিন্নরা, আর সাথে আর চেলাপেলা যারা ছিল রাশেদ, হাই রে চিৎকার চেঁচামেচি করেছিল ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। ও মা, এখন দেখি ইন্ডিয়া বয়কট না, শুধু ইন্ডিয়ার রয়ের প্রধানকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। মানে কি হাস্যকর ব্যাপার। মানে দেখেন, বোঝা গেল যে যাহা আওয়ামী লীগের সময় যাহা হারাম, বিএনপির সময় তা হারাম। ভাস্কর্য আওয়ামী লীগের সময় হারাম ছিল, এখন ভাস্কর্য আরাম হয়ে গেছে। এমনকি মৌলবীরাও এখন বলেছে মাথা ছাড়া ভাস্কর্য চলবে। কোন দিকে যাবেন, আশা করি আর কিছুদিন পরে মাথা আলা ভাস্কর্য জায়েজ করে ফেলবে, কোনো সন্দেহ নেই। তো আমাদের দেশে রাষ্ট্রীয় অতিথি আসলে কি আচরণ করতে হবে এটা তারা জানে না, বুঝেও না, বুঝতে চায়ও না। মনে করে যে
এই যে আমার ভাবির পোলারা আর যারা ইন্ডিয়া বয়কটি আন্দোলনের লোক ছিল, তারা মনে করে যে বাংলাদেশটা বোধহয় একটা পাড়ার ক্লাব, তুই আমার গলি আমাদের এলাকায় আসবি না, আমরা কিন্তু এখানে একটা নয়নতারা ক্লাব খুলেছি, সাব্বির একটা চয়নতারা ক্লাব খুলেছে, এই তোরা আমার উত্তর আসবি না, আমি তোর ডাইনে যাবো না, এটা মনে করে দেশটাকে একটা ক্লাব মনে করে। কিন্তু একটা দেশ পক্ষের বিপক্ষের মতের দ্বিমতের সবাইকে নিয়ে, কালো ধলো ভিন্ন ধর্মের ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভাষার ভিন্ন আদতের সবাইকে সঙ্গে নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়। তো তাদের মাথায় তো এটা ঢুকে না। আর ভারত সম্পর্কে তাদের আমরা বুঝতে পারলাম, আপনার মনে থাকার কথা সাব্বিরের, তো এটা বলতে পারবো না, অনেক বয়স কম, আপনার মনে থাকার কথা যখন মোরারজি দেশে বাংলাদেশে আসছিল, জিয়াউর রহমানের সরকার কি করেছিল? জিয়া ওই বিমানবন্দরের আশেপাশে যত আরবি ক্যালিওগ্রাফি ছিল সব ভেঙে ফেলেছিল। এটা যদি আওয়ামী লীগ সরকার করতো তাহলে কি হইতো? তাহলে ইসলাম খতমে চলে যেত। এখন ভারতের আসুক, ইভেন দেখবেন কয়েকদিন পরে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীও আসবেন, নিশ্চিত থাকেন অবশ্য, যদি তারা সময়টা পায়, মানে ডিসেম্বরের পরে যদি এই সরকার থাকে, তাদের কপাল যদি থাকে, তাহলে তিনি আসবেন। কিন্তু এর মধ্যেও দেখেন নরেন্দ্র মোদী চলে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়, ডিসেম্বরের আগেই। কারণ জননেত্রী শেখ হাসিনা আসার পরে এই সরকার তো থাকবে হলো কুচু পাতার পানির মতো, থাকে কি থাকে না এরকম থাকবে। তো তার জন্য বলতে পারবো না। কিন্তু শেখ হাসিনা আবার যখন ক্ষমতায় আসবেন বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসবে, এই রয়ের প্রধান যদি ঘুরতে আসে, দেখবেন তখন ফতোয়া কাকে বলে, মিছিল কাকে বলে, আন্দোলন কাকে বলে। বাইতুল মোকাররমের চতুর্দিকে কি তখন মিছিল মিটিং হবে? ওরে বাপরে বাপ, বাইতুল মোকাররমের 3 দিকে মুসলমান, আর একদিকে হলো আধা নাস্তিক আধা মুসলমান বামপন্থীরা আছে। তারপর শাহবাগে সকালবেলা চিঙ্কু বাম থাকতো, বিকেলবেলা ডুপ্লিকেট বাম থাকতো, তারপরে আরো শাহবাগে সব ভাবির পোলারা জুলাই সন্ত্রাসীরা আইসা দেখবেন মিছিল মিটিং শুরু করে দিত। কিন্তু এখন অবশ্য আগামীতে সেই সুযোগ পাবে না, কারণ বাংলাদেশের জনগণ তাদের শত্রু মিত্র চিনে ফেলেছে। আমার না এখন খুব ইচ্ছা করে একটু যদি দেখে যেতে পারতাম যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যৌথভাবে যখন ক্ষমতায় আসবে, তখন এদের আচরণগুলো কি আমরা একটু দেখতাম। এটা দেখার আমার খুব শখ, যে এরা তখন কি ভাষায় কথা বলে। তবে আওয়ামী লীগের কপাল ভালো যে তারা এমন একটা প্রতিপক্ষ পেয়েছে, তারা এখন ভাবির পোলারা বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তারা যা যা বলতেছে, জাস্ট আগামীতে তাদের আর কষ্ট করে কোনো কথা বলতে হবে না, এগুলো কাট কপি পেস্ট করে বললেই দিলেই হবে। যেমন মনে করেন যদি বলে যে আওয়ামী লীগ সরকার মনে করেন ক্ষমতায়, মনে করেন সাব্বির মন্ত্রী হইল, মনে করেন যদিও সাব্বির ইলেকশন করবে না বলেছে, তখন সাব্বির মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দেশে কারেন্ট থাকলো না, আমি তখন মনে করেন বললাম যে দেশে তো কারেন্ট নাই, মিছিল করলাম, তখন সে বলবে, সে কিছুই বলবে না, সে শুধু বিএনপির নেতাদের, বিএনপির বিদ্যুৎ মন্ত্রীর, জ্বালানি মন্ত্রীর বক্তব্য কাট করে দিলে হবে যে এক সময় তো কারেন্ট ছিল না, মানুষ কি কারেন্ট ছাড়া থাকে নাই, মানুষ কি জঙ্গলে থাকে নাই। মনে করেন আগামীতে নির্বাচন খুব খারাপ হইলো, আপনারা মনে করেন নির্বাচন কমিশনার বানাইলো আওয়ামী লীগ সরকার, তো আপনি তখন বলেন নির্বাচন খারাপ হয়ে গেল কোনো কারণে, বা নির্বাচন মানে প্রচলিত ধারায় গণতান্ত্রিক পদ্ধতিতে হলো না, তখন মনে করেন আপনি আওয়ামী লীগের নির্বাচন কমিশনার, আপনি বা মনে করেন আপনি আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বানানো হইলো, তখন আপনি বলবেন ভাই নির্বাচন তৃতীয় বিশ্বে শতভাগ সম্ভব না, বাণীতে রুহুল কবির বিকেসিগেট, মানে আওয়ামী লীগের যে কত সুবিধা হয়ে গেছে। নিঃসন্দেহে 2024-এর 5ই আগস্টের পর অনেক মূল্য দিতে হয়েছে, চড়া মূল্য দিয়েই বাংলাদেশের আবার বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হচ্ছে বা হবে। 71-ও আমরা চড়া মূল্য দিয়েছি, 30 লক্ষ মানুষের রক্ত আত্মহত্যা, 30 লক্ষ মানুষের জীবন সেখানে আত্মহত্যা দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে চড়া মূল্য দিতে হচ্ছে নাকি সাথে দেশের জনগণ, আম জনগণ, সবাইকে? এখন আওয়ামী লীগে আম জনতা, এখন আম জনতার নাই, এখন আওয়ামী লীগে জনগণ, জনগণই আওয়ামী লীগ। কারণ যারা বিএনপি জামাত তারা এখন জনগণের মধ্যে, তা তো সরকারি দল, আর সরকারি দল কখনো তো জনগণের মধ্যে পড়ে না। 71-ও আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের চরম মূল্য দিতে হয়েছে, এখনো দিতে হচ্ছে আমার মনে হয়, কারণ এরা যেহেতু রক্ষক, আপনি যে জিনিসটা রক্ষক, আপনি এদের আগে আমরা না, আমিও কিছুটা সমালোচনা করতাম যে আওয়ামী লীগ কি বলে, তারাই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আর কেউ নাই, এগুলো আমি মৃদু সমালোচনা করতাম যখন ছাত্র ইউনিয়ন করতাম, এগুলো কি বলে, সব তারাই দাবি। কিন্তু এখন 2024 সালে 5ই আগস্টে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, এই দেশের মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের চেতনা, 72 সংবিধান রক্ষক একমাত্র আওয়ামী লীগ। এটা এখন প্রমাণ হয়ে গেছে, এটা আওয়ামী লীগকে প্রমাণ করতে হয় নাই, এটা জামাত তারপর আমার ভাবির পোলা বামপন্থীরা প্রমাণ করে দিয়েছে। আপনি দেখেন এই দেশে বিচিত্র বিষয় যে এই দেশের বুদ্ধিজীবীদের চরিত্র 2024-এর 5ই আগস্ট যদি না আসতো, আমরা কিন্তু এই বুদ্ধিজীবীদের চরিত্র, সাংবাদিকদের চরিত্র দেখতে পেতাম না। আপনি দেখেন নিউ এইজের নুরুল কবির ভাই, আরিফ বাপরু বাপ, মহান বিপ্লবী
সাংবাদিক যিনি ওই যে নাই 1/11 যে ইয়ের সরকার আসলো, আরে সেই মইনুয়ের সরকার আসলো, তিনি মাথা নোয়াননি, একমাত্র সাংবাদিক। কিন্তু এবার দেখলাম কারোরই লাগলো না, তিনি মাথা না, তিনি ঘাড় সহ নোয়াই দিলেন। অদ্ভুত ব্যাপার, এই চরিত্রগুলো আমরা চিনতে পারতাম না, আমরা জানতেই পারতাম না যে এই দেশে অনেক বুদ্ধিজীবী, অনেক লেখক, অনেক অভিনেতা অভিনেত্রী, অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা যে এই দেশে মুক্তিযুদ্ধ ধারণ করে না, এই দেশের মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে না, 71 ধারণ করে না, 72 সংবিধান ধারণ করে না, এগুলো আমরা জানতেই পারতাম না। তবে এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। আগামীতে যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, তখন আমাদের দেশ গঠন, পুনর্গঠন এবং দেশ পরিচালনার সুবিধা হবে। কারণ এখন আমাদের সামনে শত্রু পরিষ্কার, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এখন আমাদের প্রতিপক্ষ বা শত্রু একেবারে দিনের আলোর মতো, তাদের চেহারা আয়নার মতো চকচকা তাদের দেখা যায়। আমরা এটা এখন যদিও আরো কিছু গুপ্ত থাকবে, আমরা জানি জামাত তো খুব শিয়ানা মাল, তো বিভিন্ন জায়গায় আন্ডা পেরে টিকটিকির মতো ডিম দিয়ে রাখবে, বিভিন্ন এই মাছায় ও মশায়, ওইখানে ওই বাড়িতে এভাবে দিয়ে রাখবে। কিন্তু অনেকটা আমরা বুঝে ফেলবো যে কোনটা কোন 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 দলের টিকটিকি, কোন দলের টিকটিকির আন্ডা ফুটে বেরোয়, সেটা আমরা বুঝতে পারবো ভবিষ্যতে। তবে আপনি যেটা বললেন যে এই যে আমার ভাবির মেয়া একটা পোস্ট দিয়েছে, ওরা ওকে গ্রেপ্তার, ধারণাই নাই। কারণ হলো যে একটা শিশু, আমি একদিন কমলাপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম, মানে টিকিটের জন্য অপেক্ষা করতেছি, মানে রেল গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো একটা 5-6 বছর আর ছোট, মানে শিশু বাচ্চা আর কি, 4 বছর হয়তো, আয়সা আমাকে না ওই ওর মা ওকে পেপসি, তখন তো পেপসি কাঁচের বোতল, মনে আছে তো আপনার? কাঁচের বোতল আর কি, তখন কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল তখন আসে নাই, অনেক আগের বোতল। একটা ওই বাচ্চাটা আমাকে ওই কাঁচের বোতল বাড়ি মারতেছে আমার হাঁটুতে। তা আমি বাচ্চা, 4 বছরের বাচ্চা, আমি কি বলবো তাকে? তোর মাটা উচ্চশিক্ষিত মানুষ, বোঝা গেল তার বডি ল্যাঙ্গুয়েজ, কথায়। উনি তাড়াতাড়ি এসে আমাকে বাচ্চা নিয়ে যেতে বলে, শিশু তো তার ক্ষমতা সম্পর্কে কিছু বোঝে না, তাই আপনাকে এইভাবে সে তার পেপসির বোতলতে আপনাকে বাড়ি দিচ্ছে। তো এরা শিশু, তাই শিশু বলা যাবে না, এরা নির্বোধ। শিশুর তো একদিন আস্তে আস্তে সে পরিণত হবে, নির্বোধ কখনো পরিণত হয় না। নির্বোধ শিশু থাকলেও নির্বোধ, সে আমার বয়সী 26 নয়, আমার বয়সী হলো সে নির্বোধই থাকবে। এরকম নির্বোধ একটা আছে, যেমন মনে করেন ফ্রড মাঝার। একে নির্বোধ কেন বলি? কারণ কিছু কিছু মানুষের বয়স হলে মতিভ্রম ঘটে। আগে বুঝতাম না মতিভ্রম কি। মতিভ্রম কিন্তু সাব্বিরের ঘটবে না, মতিভ্রম ঘটলে আমার ঘটবে। অর্থাৎ যারা বয়স্ক, তারা যখন পাগল এবং সুস্থ এর মাঝামাঝি থাকে, ওটাকে বলে মতিভ্রম ঘটা। মানে ফুল পাগল হয়ে তো ঝামেলা শেষ। ওইটা আবার সাব্বিরের বয়সীদের বলা যাবে না, ওটা যাদের বয়স বেশি তাদের বলা হয় মতিভ্রম ঘটেছে। তো এই যে কিছু মতিভ্রম একটা ঘটেছে, যেমন মনে করেন ফ্রড মাজাহার, বাংলাদেশে জেল ব্যক্তিটি আওয়ামী লীগ সরকার আমলে বলেছিল যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। বাবা সুবহানাল্লাহ, কি রাষ্ট্রবিজ্ঞানের ভাষা! যে কোন জামাত, যে জামাত 30 লক্ষ মানুষ হত্যা করিয়েছে 71-এ, যে জামাত অগণিত নারী ধর্ষণের সহযোগী, যে জামাত এই দেশে স্বাধীনতা চায় নাই, যে জামাত এই দেশে গণতন্ত্রও চায় না, কারণ তাদের ম্যানিফেস্টোতে গণতন্ত্র নাই। আপনি আমাকে দেখান তাদের ম্যানিফেস্টো, সেখানে গণতন্ত্রের কথা লেখা নাই। বরং মামুনুল হক 501 সে স্পষ্ট বলে দিয়েছে সে গণতন্ত্র চায় না, খিলাফত কায়েম করবে। সে কিন্তু মুনাফেক না, সে একটু বাটপারি করেছে, ওই যে 501 একটু এন্টারটেনমেন্টে গিয়েছিল, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি আপনি মনে করেন যে সে কিন্তু মুনাফেক না, কিংবা সে বলছে আমি খেলাফত চাই, মানে গণতন্ত্র মানে না, তার সমাজতন্ত্র মানে না, সে সমাজতন্ত্র মানেই না, ওটা তো কুফরি। আর আধা কুফরি হলো গণতন্ত্র মানে না। কিন্তু জামাত কিন্তু বাটপারি করে রেখেছে। সে যখন মসজিদে যায়, মানুষকে বেচতে টিকিট বেচে কয় আমরা শরিয়া আইন চাই। আবার যখন ইউরোপিয়ান ইউনিয়ন তাকে বলে যে না আমরা তো মডারেট গণতান্ত্রিক ইসলামিক ডেমোক্রেটিক দল। ভাই আপনাকে একটা জিনিস একটু দেখাই, কারণ আপনার ভাবির মেয়ের একটা খবর আসছে, আপনার আপন ভাবির মেয়ে যেটা আর কি। এই যে এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি জামাতের এমপি নজরুল ইসলামের কথিত সেই স্ত্রী। এটা কোনো কথা? আস্তাগফিরুল্লাহ। যারা বেহেশতের টিকিট বিক্রি করে, তারা একটা এসএসসি সার্টিফিকেট দিতে পারলো না, একটা মার্কশিট দিতে পারলো না, তাহলে আর বেহেশতের টিকিট কিভাবে দিবে? হায় লা হাওলা ওয়ালা কথা। মিলনের ফাঁসি হওয়া উচিত কিনা, এটা জামাত ইচ্ছা করলে ফতোয়া দিতে পারে এই মুহূর্তে, যে মিলনের বেহেশতের, ওই যে মিলন হবে কতদিন, এটার হবে তো নাই, এমনকি বেহেশতে গিয়েও তার 72 হরের সাথে মিলন হবে না। ফতোয়া দিতে পারে যে সে বেহেশতে যাবে, যেহেতু মুমিন মুসলমান, কিন্তু বেহেশতে গেলে সে হুরি পাবে না। এই ফতোয়া জামাত ইচ্ছা করলে এখন জারি করতে পারে আর কি। জি, ধন্যবাদ। এখন আমরা আমাদের ছোট ভাই সাব্বিরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে কারণ হচ্ছে সাব্বির তো সে 24-এর 5ই আগস্টের পর, 5ই আগস্ট মানে ওরা 2 আগস্ট মুক্তিযোদ্ধা সন্তানদের একটা মিছিল হয়েছিল ঢাকায়। ওরা আওয়ামী লীগ সরকারের পক্ষে স্ট্যান্ড নিছিল। ওই সময় চেষ্টা করছিল ওদের যে সংখ্যক ছেলে পেলে ওই সময় পাওয়া গেছিল, যারা আসছিল 70-80 জন বা 100 জন। এরপরে তো সে 5ই আগস্ট বিভিন্ন কথা বললো, জেলও খাটলো।
আজকে তাকে একটা ছবি দেখে আমি জাস্ট কিছু কথা জিজ্ঞেস করি। ছবিটা হচ্ছে যে হঠাৎ করে তৈরি হয়নি জুলাই আন্দোলন, দীর্ঘদিনের অত্যাচার নিপীড়নের অবসান ঘটেছে জুলাই আন্দোলনের মাধ্যমে। জুনায়েদ সাকি, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো, কি বলো? ভাই তার আগে আমি একটু কারেকশন করে নিই, ওটা 2রা আগস্ট না, ওইটা ছিল হচ্ছে 17ই জুলাই। হ্যাঁ, আপনারা যদি সমকালের নিউজ গুলো এখনো আছে, ওদের প্রোফাইল ফিল্টার করে দেখেন, জুলাই মাসের 17 তারিখ 2024 সাল। ওই যে যখন দীপ্তি চৌধুরীকে রীতিমতো অপমান করেছে বলে আমি মুক্তিযোদ্ধার সন্তান বলে চিল্লাচিল্লি কইরা বিচারপতি মানিককে অপদস্থ করা হলো, তখনও কিন্তু বিচারপতি মানিক ওই স্টুডিওর মধ্যে অপদস্থ হয়েছে, তার বাইরে হয় নাই। হ্যাঁ, তার পরের দিন আমরা চিন্তা করলাম যে না, একজন বিচারপতি তিনি তো কোনো মানে সস্তা কথা বলতে পারেন না, তার সাবেক বিচারপতি তিনি সহ আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের সবাই মিলে তখন দাঁড়ালাম। আমরা প্রত্যাশা করেছিলাম তৎকালীন ছাত্রলীগের কেউ কেউ আমাদের সঙ্গে যুক্ত হবেন মুক্তিযুদ্ধের পক্ষের ব্যানারে, কিন্তু তারা হয়নি। এটা আসলে আওয়ামী লীগের ভিতর দীর্ঘদিনের বিভাজনের একটা প্রতিফলন আমরা ওই দিন দেখেছিলাম। তারপরেও আমরা লোকজন কম ছিলাম না, প্রায় 120 থেকে 25 জন আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানার নিয়ে আমরা দাঁড়িয়েছি। পরবর্তীতে দেখা গেল সরকার পতন হলো, 5ই আগস্টের পর কি তাণ্ডব হলো সেটা তো আপনারা দেখছেন, এবং সরাসরি আঘাতটা কিন্তু ছাত্রলীগ যুবলীগে আসে নাই, সেটা আসছে আরো পরে, সরাসরি আঘাত আসছে মুক্তিযুদ্ধে। আপনারা খেয়াল করে দেখেন, সরকার পতনের প্রায় 2 মাস 3 মাস পর্যন্ত কোন ছাত্রলীগের উপর একটা টোকাও দেওয়া হয়নি। যখন ওই 7ই মার্চের ভাষণ ব্যান করলো, তার পরপরই ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। খেয়াল করে দেখেন, প্রায় 2-3 মাস কিন্তু ছাত্রলীগ যুবলীগে হাত দেয় না, কিন্তু সর্বপ্রথম হাতটা দিয়েছে মুক্তিযুদ্ধে, সর্বপ্রথম হাত দিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে নষ্ট করা যায় সেই দিকে। হ্যাঁ, তো ওই যে যার ছবি আপনি দেখাইলেন একটু আগে, জুনায়েদ সাকি, এই জুনায়েদ সাকির একটা কথা বলি, এ কিন্তু দীর্ঘদিন প্রেস ক্লাবের সামনে সার্কাস করছে। শ্রমিকদের এই হচ্ছে না, শ্রমিকদের ওই হচ্ছে না, শ্রমিকরা এই করতেছে না, শ্রমিকদের মানে স্বার্থ আওয়ামী লীগ থাকলে কোনোভাবেই সম্ভব না, আওয়ামী লীগ থাকলে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তোমাকে রিকোয়েস্ট করবো জুনায়েদ সাকি সম্বন্ধে একটু সাবধানে কথা বলার জন্য, কারণ আমার জিন্দা পীর এর একসময় কলিগ ছিল। আচ্ছা, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি আপনার অনুরোধটি রাখতে পারলাম না, এদের মতো বাটপারদেরকে এক্সপোজ করা উচিত, সেজন্য বলছি। আমি আপনার জায়গা থেকে আপনার ইন্টারাক্ট করার কারণে আমি হয়তো বা বিষয়টা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারিনি, আমি একটু বলছি। উনি এমন ভাবে বললো, বিগত 17 বছর উনি প্রেস ক্লাবের সামনে এমন একটা ক্যারেক্টার দাঁড় করাইলো নিজেকে, যে উনি শ্রমিকদের ত্রাতা, গার্মেন্টস শ্রমিকরা একমাত্র জুনায়েদ সাকির পরিকল্পনার বাইরে গেলে শ্রমিক অধিকার পাবে না। বেশ ভালো কথা। আওয়ামী লীগ ছাড়া কখনোই যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না, এই ন্যারেটিভটা উনি এস্টাবলিশ করেছেন। এখন যে হাজার হাজার শ্রমিকরা বেকার হচ্ছে, হাজার হাজার শ্রমিকরা কাজ পাচ্ছে না, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কই জুনায়েদ সাকির টিকিটাও তো প্রেস ক্লাবের সামনে দেখা যায় না। সরকারকে তো প্রশ্ন করতে শুনি না যে আপনাদের কারণে এখন গার্মেন্টস বন্ধ হচ্ছে, শ্রমিকরা কি করে খাবে, এই কথা তো বলতে শুনি না। অথচ সামান্য ওই জিএসটি সুবিধা না থাকার কারণে, আইএমএফ এর কাছে লোন নেওয়ার কারণে শ্রমিকদেরকে ইনক্লুড করে সে কিন্তু সরকার পতনের আগে 6 মাস আগেও সে কিন্তু প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিল, বলেছিল যে শ্রমিকদের ন্যায্য বেতন এবং অধিকার নিশ্চিত হওয়া দরকার, এবং আওয়ামী লীগ সরকার যদি এটা না করতে পারে এটা হবে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা, এবং আওয়ামী লীগ সরকার সবসময় গার্মেন্টস মালিকদের তাবেদারি করে, শ্রমিকদের তাবেদারি করে না। ঠিক আছে, তাহলে এখন ভাই তুই এমপি, তুই সংসদে আছিস, তুই এখন তোর গভর্নমেন্ট, তোর সংসদ নেতারা তুই জিজ্ঞাসা করতে পারস না, তোর শ্রমিক মন্ত্রণালয়ের তুই জিজ্ঞাসা করতে পারস না, এখন তো সব জায়গায় এক্সেস তো। সংসদ সদস্য গেলে কেউ মানা করবে? সংসদ সদস্য গেলে কেউ মানে বলবে যে না আপনি এটা নিয়ে কথা বললেন না? সংসদে শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী কি যায় না? সংসদে ওই কি যায় না, কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেউ কি যায় না? অবশ্যই প্রত্যেকটা মন্ত্রণালয়ের কিন্তু স্থায়ী কমিটি আছে সংসদে, সেখানে গিয়ে তো তুমি মিডিয়ার সামনে হোক না হোক, সংসদ অধিবেশনে না হোক, তুমি তো পার্সোনালি যাও বলতে পারো, সেটাও তো তোমাকে বলতে শুনি না। আজকে আপনি একটু ফটোকার্ডটা দেখেন, আজকে ওর স্টেটমেন্টটা ধরে আমি বলছি, এটা নিয়ে আমি অলরেডি একটা রিলস বানাইছি, এখন আপলোড দেবো এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পর। ও স্পষ্ট বলছে যে দীর্ঘদিনের বঞ্চনা না হয় সেই সরকার চলেই গেছে, এখন তো বঞ্চনা করতেছে কিনা
হ্যাঁ, এখন চৈত্র মাসের রোদেও তোমার তাপ লাগে না। তাহলে এখন শ্রমিকরা যে বেকার হচ্ছে, শ্রমিকরা প্রতিনিয়ত যে কর্মসংস্থান হারাচ্ছে, অনেক অনেক গার্মেন্টস এর শ্রমিকরা, নারী শ্রমিকরা দেহ ব্যবসায় লিপ্ত হচ্ছে গাজীপুরের মতো জায়গায়। বিশ্বাস না হলে প্র্যাকটিক্যালি যায় দেখে আসেন। এখন তো সত্য। তুমি জুনায়েদ সাকি কোনো কথা বলো না, জিন্দা পীরের অলি, মানে জিন্দা পীরের মুরিদ, হ্যাঁ, সাদা সুজনের মুরিদ। তো এই হচ্ছে অবস্থা। এরা সবসময় এরা আবার নামবে। দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেখবেন 6-7 মাস একটু চুপ থাকবে, গা ঢাকা দিয়ে থাকবে, তারপরে হুট করে বেরোবে। কেমনে বেরোবে? কারণ ওদের পেছনে ওদের সাদা চামড়ার বাপ আছে। ওদের মা তো সব জায়গায় মানে একটু দেন দরবার করে বেড়াইছে। তো ওদের সাদা চামড়ার বাপেদের যখন কূটনৈতিক তৎপরতা বাড়বে, সেই কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে এরা আবার প্রেস ক্লাবে আসবে। তখন দেখবেন নয়া ন্যারেটিভ, নতুন ইস্যু। রানা প্লাজার সামনে যায় তারা সেই লেভেলের নাটক করে, রানা প্লাজার সামনে যায় তারা সেই লেভেলের শ্রমিক অধিকার ফলায়। তাহলে এখন তোমরা যে একের পর এক গার্মেন্টস বন্ধ হচ্ছে, পশ্চিমারা অর্ডার ক্যান্সেল করতেছে, একেবারে ডকুমেন্ট সহ আছে, এখন ডকুমেন্ট ধরে ধরে তুমি কথা বলো না কেন? এখন তোমার শ্রমিক মন্ত্রণালয়ের সামনে তুমি শ্রমিকদের পক্ষে দাঁড়াও না কেন? ও এখন শেখ হাসিনা সরকার নাই, আর এখন ডলার আসতেছে না, উল্টা ডলার দিতে হচ্ছে। এতদিন যেগুলো খাইছো সেগুলো এখন প্রকল্পের মাধ্যমে দেয়া লাগতেছে, জ্বালানি কূটনীতির মাধ্যমে দেয়া লাগতেছে। এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলে না। আচ্ছা, বাদ দিলাম শেখ হাসিনা খারাপ ছিল, শ্রমিকদের ভালো চায়নি, মেনে নিলাম। এখন তোরা তো ভালো চাস, তাহলে তোরা এই যে এনার্জি কূটনীতি বা জ্বালানি কূটনীতি যেটা হচ্ছে, এই জ্বালানি কূটনীতির মাধ্যমে তোরা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ কর যে আমার গার্মেন্টসে বেশি বেশি অর্ডার দিবেন আপনি, তারপর আমি আপনার কাছে আমার জ্বালানি আপনার কাছ থেকে কিনবো, বা আমার খনি থেকে যেগুলো আপনি নিবেন কিনে সেটা আমি আপনার কাছে বিক্রি করব। কই, সেটা তো বলতে পারছিস না। প্রত্যেকটা গার্মেন্টস এর অর্ডার চলে যাচ্ছে চায়নায়, প্রত্যেকটা গার্মেন্টস এর অর্ডার চলে যাচ্ছে ইন্ডিয়ায়, প্রত্যেকটা গার্মেন্টস এর অর্ডার চলে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশে। নেপালের মতো দেশ, আমরা কি শুনছি যে ওরা গার্মেন্টসে এতটা এগিয়ে ছিল? শ্রীলঙ্কার মতো দেশ আমরা গার্মেন্টসে এতটা এগিয়ে ছিল শুনেছি? এশিয়ার মধ্যে সর্বপ্রথম গার্মেন্টসে এগিয়ে ছিল কে? বাংলাদেশ। সে বাংলাদেশ এখন 5-6 সিরিয়াল নিচে পেছনে চলে গেছে। এখন এই মুহূর্তে গার্মেন্টস সেক্টরে রাজ করতেছে চায়না আর শ্রীলঙ্কা, নেপাল আছে তৃতীয় স্থানে, বাংলাদেশের কোনো খবরই নেই এই জায়গায়। তাহলে এখন তুমি জুনায়েদ সাকি, এখন তোমার হুঁশ হয় না, তুমি এখনো জুলাইয়ের তাবেদারি নিয়ে পড়ে আছো। মানে এগুলো হচ্ছে ওই সাদা চামড়ার বুট চাটা অভ্যাস। তো কিছুদিন সাদা চামড়ার বুট চাটবে, তলে তলে পাকিস্তানের সাথে আতাত রাখবে, আবার সামনে এসে বলবে আমরা পাকিস্তানকে সমর্থন করি, পাকিস্তানের সাথে আমার ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু তলে তলে ঠিকই আমেরিকার সঙ্গে তাদের ব্যাপক ষড়যন্ত্রমূলক আতাত রয়েছে। এবং সে কোন লেভেলের আতাত? সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী আতাত, মানুষকে জিম্মি করে সেই আতাত। বেশ ভালো কথা, তুমি আমেরিকার সাথে সুসম্পর্ক রাখতে চাও, ভালো। কিন্তু তুমি যদি নিজেকে মুক্তিযুদ্ধপন্থী দাবি করো, তুমি তাহলে কোন হিসাবে বলো যে আমেরিকা তোমার শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে, আর তুমি সেই প্রেসক্রিপশনে প্রেস ক্লাবের সামনে দাঁড়াও? কারণ যেই আমেরিকা তোমার শ্রমিককে মারার জন্য 71 সালে পাকিস্তানকে অস্ত্র দিছে। এই সমস্ত বিবেকহীন লোকরা নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে শুধুমাত্র জনগণকে জিম্মি করে, জনগণকে বিভ্রান্ত করার জন্য। এর বাইরে তেমন কিছু না। আমি আমার জুনায়েদ সাকি সম্পর্কে আমার বলতে গেলে প্রায় 1.5-2 ঘন্টা বলতে পারবো। এগুলো হচ্ছে ফ্রড, পলিটিক্যাল প্রস্টিটিউট, এক্স্যাক্টলি রাজনৈতিক বেশ্যা। এটা কখনো জনগণের না, জনগণের হলে এখন চুপ থাকার কথা না। আমরা তোমার কাছে আরো আগে যাবেন, সম্মেলন আগে থেকে যাওয়ার কথাবার্তা চলতেছে। হঠাৎ করে এমন কি হলো যে গতকাল রয়ের চিফ সহ আরো 4-5 জন আসলো, এরপর আবার দীনেশ ত্রিবেদীর সাথে কথা বললো, আবার দীনেশ ত্রিবেদী সরাসরি দিল্লি উড়ে চলে গেল। কাহিনীটা কি হইতেছে আসলে দেশের ভিতরে ফরিদ ভাই? কাহিনী তো আপনি এই কষা জাহিদের বক্তব্য দিয়েই তো বুঝতে পারেন। 72 ঘন্টা আগে বললো যে আওয়ামী লীগের যারা পোস্ট, জননেত্রী শেখ হাসিনার পোস্ট যারা লাইক শেয়ার দিবে, কমেন্ট করবে, তাদের গ্রেপ্তার করবে, মামলা হবে। আবার 72 ঘন্টা না, তারপরে 24 ঘন্টা না যাইতে বললো যে না, কিছু সীমিত আকারে প্রচার করা যাবে। তারপরে কি বললো, এখন বলতেছে তাকে নিরাপত্তা দেবে, স্বাগত। কয়দিন এই দেখেন, আর 72 ঘন্টার মধ্যে স্বাগত জানাবে। শুনেন, তারেক রহমানের দশা হবে কি জানেন? ওই যে জামাই বলে খামুনা খামুনা খামুনা, তারপরে কিন্তু পাতিল চাইটা খাওয়ার জন্য যাবে। ওই ছোটবেলা গল্প শুনছেন না, জামাই না খামুনা খামুনা, খাই নাই, রাতে না খাইছিল, পরে যখন খিদা লাগছে পাতিল চাটা, হ্যাঁ হ্যাঁ, আরেকবার সাথলেই খাবো।
আরেকবার হাতলেই খামু, তো এর দশার শেষে তাই হবে আরেকবার হাতলেই জামু, ঠিক আছে, উনি খামুর দেখা হবে জামু। কারণ তিনি যে কেস কি করলে শোনেন, আপনি দেখেন তো তার মাও তো প্রধানমন্ত্রী ছিল, তার মা মতের সাথে আমরা দ্বিমত থাকতে পারি মানে আমরা দ্বিমত, তার রাজনৈতিক দর্শনের সাথে আমাদের কোনো মিল নাই, কিন্তু তার মার যে বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি তারেক রহমানের চাইতে তিনি কম শিক্ষিত, তারেক রহমান তো অনেক শিক্ষিত, ইন্টারমিডিয়েট পাস, যাই হোক এটা আমরা বলি নাই, কিন্তু এটা আবার আপনারা আবার বলবে যে এটা আমরা আপনার চ্যানেল এসে বলছে, আমরা এটা বলেছে জামাতিরা বলেছে, আমি জানি যে তিনি রাষ্ট্রবিজ্ঞান এমএ পাস, আমি এখনো তা বিশ্বাস করতে চাই, কিন্তু জামাতিরা বলেছে, প্রকাশ্যে বলেছে, গোপনে আমাকে বলেছে, মানে আগেও বলেছে এখনো বলে, তারপর আপনার প্রকাশ্য তারা বলে তিনি নাকি ইন্টারমিডিয়েট পাস। তো জামাতের কথা যদি, কারণ জামাতের কথা তো মিথ্যা হইতে পারে না, টাটকাউলির দল এরা তো মিথ্যা কথা বলতে পারে না, আমি তাদের কথা এই জন্য বিশ্বাস করি, কারণ হইলো যে নইলে বেহেস্তে থেকে আমার নাম কাটা যাবে, এটা ভয়ের ব্যাপার আছে না, এমনি বিপদে আছে, তারপর যদি বেহেস্তে না যেতে পারি তাহলে তো সমস্যা। যাই হোক আজকাল তো আবার মানে আজকে, আগে তো জানতাম যে নবী মোহাম্মদের সুপারিশ ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না, এখন বাংলাদেশে তো 2 বছর যাবত শুনতেছি যে মওদুদির যারা দল করে তাদের সুপারিশ ছাড়া আপনি বেহেস্তে যেতে পারবেন না, আগে ছিল মোহাম্মদ ইসলাম, এখন হয়ে গেছে এটা মওদুদি ইসলাম, যাই হোক সেটা অন্য বিষয়। আপনি যেটা দেখাইলেন আমাকে, এই বিএনপির পরিণতি আপনি কিছু, এই 6 মাস তো বহুত সময়, আমার ধারণা, আমি ভেবেছিলাম যে ডিসেম্বরে বোধ হয়, এখনো সম্ভাবনা দেখেছিলাম যে একটা ক্ল্যাশ হবে, ঝামেলা হবে, রক্তপাত হবে, এগুলো মনে হয় মানে এই কষা জাহিদের কথায় মনে হচ্ছে যে মানে বিষয়টা এরকম সাইরে দেমা কাইন্দে আসি, মানে তারা বোধহয় এখন দোয়া করতেছে শেখ হাসিনা আসে না কেন, আমার মনে হয় যে সাব্বিরের চাইতে আমার চাইতে বেশি দোয়া এখন তারাই করতেছে শেখ হাসিনা আসে না কেন। কারণ আপনি দেখেন তাদের পরিণতিটা দেখেন, তারা গালি দিতে দিতে, আমার ভাবির পোলারা মির্জা আব্বাস সাবেক মেয়র মন্ত্রী বিএনপির বিজ্ঞান একেবারে বড় সারি প্রথম সারির নেতা, তার গালি দিতে দিতে কোমায় পাঠিয়ে দিয়েছিল এই ভাবির পোলারা। এদের তো মিনিমাম ইজ্জত রক্ষা করার জন্য, গালি দেওয়ার জন্য তো আওয়ামী লীগ দরকার, এরা এটা এখন বিএনপি এটা বুঝে ফেলেছে। আর একটা দেশে একটা এত বড় বৃহত্তর দলকে আপনি নিষিদ্ধ করে নির্যাতন করে কতদিন আপনি টিকতে পারবেন? কারণ দিন শেষে কিন্তু এই বিএনপি মুখোমুখি হইতে হবে আওয়ামী লীগের, তখন তার কি পরিণতি হবে এটা তারা এখন হয়তো কিছু কিছু অনুমান করতে পারতেছে, কিছু কিছু বুঝতে পারতেছে, কারণ এদের মুখোমুখি হতে হবে। কিন্তু আপনি 32 নাম্বার যে ওই যে যেটা সাব্বির বললো, প্রায় 2 মাস কিন্তু মুক্তিযুদ্ধের যত স্মারক ছিল বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি সহ যত রকম মুক্তিযুদ্ধের স্মারক ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। তো এগুলো তো মানুষ ভুলে নাই, মানুষ তো এগুলো ভুলবে না। এই দেশের জনগণ কিন্তু, আমাদের দেশের জনগণের কিন্তু এরা 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 আপনাকে দ্রুত ভালোবাসবে, ঠিক দ্রুতই কিন্তু ঘৃণা করবে। তার প্রমাণ কিন্তু বিএনপি। আপনি দেখেন এই বিএনপির কি অবস্থান ছিল 5 তারিখে, সাব্বির তো ভালো করেই জানে, আপনিও জানেন যে 5 তারিখের পর থেকে প্রায় 2 মাস আওয়ামী লীগের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যেতেছিল না, বা বললেও আমরা পাত্তাই পাইনি। আমরা যখন বলি আওয়ামী লীগের কথা মানুষ হাসাহাসি করে, হাসতো, আমাদের প্রতি করুণা প্রকাশ করতো মানুষেরা। কিন্তু এরা এত ভালো কাজ করেছে যে বিএনপি জামাতের আমার ভাবির পোলারা, যে এখন আপনি অলিতে গলিতে যান, এই যে প্রায় 8-9 দিন আমি ইউটিউবে ছিলাম না, আপনারা জানেন অসুস্থ, তো অনেক লোক আমাকে ছোট ছোট ভয়েস, বড় হইলে তো দেখি না, ছোট ছোট মেসেজগুলো আমি ভয়েস মেসেজগুলো দেখেছি বা ভিডিওগুলো আমি দেখেছি, সেখানে প্রত্যেকেই এই সারা দেশে আপনি জানেন যে এই মুহূর্তে যারা আওয়ামী লীগ করে না তারাই মনে মনে চাচ্ছে যে, মনে মনে না, তারাই এখন চাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরুক। কারণ আপনি দেখেন আজকেও ওই আপনার আরে কি আর নাম, আরে দেখেন নাম মনে থাকে না, সমস্যা হয়ে গেছে ওষুধ খাওয়ার কারণে। যাই ওই যে গোলাম ময়লারণী নাকি গোলাম, যে 12 ঘন্টা নাকি বিদ্যুৎ ছিল না তিনি যেখানে গিয়েছেন। তো বিএনপি ক্ষমতায় থাকবে, জামাতও ক্ষমতায়, মানে বিএনপি হলো সরকারি দলে আর জামাত হলো সরকারি বিরোধী দলে। পৃথিবীতে কিন্তু আজব একটা দেশ বাংলাদেশ, এখানে যা কিছু ঘটে সবই বিশ্ব রেকর্ড, গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখার মতো। যেমন সারা পৃথিবীতে থাকে সরকারি দল ও বিরোধী দল, কিন্তু বাংলাদেশে একমাত্র দল যেখানে কোনো বিরোধী দল নাই, আসলে সরকার এবং সরকারি বিরোধী দল, কোনো বিরোধী দল নাই। তো এরা এই জামাত বিএনপি ক্ষমতায় থাকবে আর দেশে গ্যাস আর সারের সমস্যা। আমাদের পরাধীন প্রধানমন্ত্রী খালতো ভাই ঢোকা পেট্রোল পাম্প লুট হয়ে যায়। সাব্বির, দেশে তো বলে আইন শৃঙ্খলার মহা উৎসব চলতে, খুব ভালো আছি আমরা সবাই। 1,21,25,000 টাকা ছিনতাই হয়েছে। এখন এটা নিয়ে যদি প্রধানমন্ত্রী খালাতো ভাই বিচার চায়, এটা তো ফ্যাসিস্টের দোসর বানাই দিবে। কারণ দীর্ঘদিন যে উচিত কথা বলছে তাকেই হয় আওয়ামী লীগের দোসর নাইলে ফ্যাসিস্টের দোসর বানায় দেওয়া হয়েছে। ইভেন রিক্সাওয়ালা জাকির নামে একটা ছেলে আছে, এই কিন্তু কোনো রাজনৈতিক ভাবে কোনো আওয়ামী লীগের কোনো কর্মী না, কিছুই না,
আজকে দেখলাম, আজকে বিকালবেলা বিএনপির একটা মানে ক্যাডার এসে ওরে হুমকি দিচ্ছে, তোরা কিন্তু পিডামো, তুই আওয়ামী লীগের দালালি করস, তুই তারেক রহমানকে গালি দেস, তুই কস লোডশেডিং নাই। আচ্ছা, তা এখন যে খোদ তারেক রহমানের খালাতো ভাইয়ের টাকা চুরি হলো, প্রধানমন্ত্রীর খালাতো ভাই, মানে এটা কত বড় একটা ক্রাইম। তারপরেও এখনো পর্যন্ত 3 দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। 1,21,25,000 টাকা হাওয়া হয়ে গেল খালাতো ভাই ক্ষমতায় থাকতে। কেমন খালাতো ভাই? খালেদা জিয়ার বোনের ছেলে, হ্যাঁ, বুঝেন কথা। তো এখন এইগুলা নিয়ে যদি আমরা কথা বলি, আমরা হয়ে যাবো আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দালাল। এটাই বাস্তবতা। মিথ্যা মামলা দেখবেন আরো 4-5টা লাগে যাবে, এনএসআই বাড়িতে যাবে, ডিজিএফআই বাড়িতে যাবে, ঠিক আছে। আর কিছু চামচা বাহিনী আছে পুলিশের ভিতর, যেগুলো জাতীয়তাবাদী পুলিশ দলের সঙ্গে জড়িত, তারা বাড়িতে। আপনার ছেলেকে একটু হিসাব করে কথা বলতে বললেন, ওর চার্জশিটটা কিন্তু এখনো দেই নাই। আরে বেটা, তুই চার্জশিট দে না, তুই দে না, তোরা মানা করছে কি? মিথ্যা মামলা আবার চার্জশিট। তো এই হচ্ছে বিষয়। অথচ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা চুরি হয়, তুমি 3 দিনেও তুমি একটা ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারো না। তুমি আসছো অমুকের কণ্ঠরোধ করতে, তমুকের ফ্যাসিস্টের দোসর বানাইতে। উচিত কথা বললে মানে বিলাই বাজে। দেশের আইন শৃঙ্খলা এতই ভালো যে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ছিনতাই হয়। বাহ! হ্যাঁ, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমাদের সিলম সালাউদ্দিন এটার জন্য মেডেল পাওয়া উচিত, অস্কার পাওয়া উচিত, পারলে নোবেল দিয়ে দেয়। মানে দেশের কত আইন কত নিরপেক্ষ যে প্রধানমন্ত্রী খালাতো ভাইয়ের জন্য আইন কাজ করে না। স্যার, আপনাদের দুইজনকে সম্মান প্রদর্শন করে একটা কথা বলতেছি যে আমি এখন যে জিনিসটা দেখাবো, এইটা হয়তো বাংলাদেশের অনেক চ্যানেল বা অনেকেই দেখাবে না, কারণ লজ্জা শরমের কারণে, সম্মানিত চ্যানেল হোল্ডাররা। আমি তো একটু বেয়াদব জাতের মানুষ, তাই আমার না দেখাই পারিনি, কারণ আমার গায়ে কিরবির করে। এই যে দেখেন অবস্থা, বৃদ্ধাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে দফায় দফায় সংঘবদ্ধ ধর্ষণ। বলেন তাহলে দেশটা, ফরিদ ভাই একটু আপনি যদি বলেন যে দেশটা আসলে আমরা কোথায় আছি, মা বোনদের অবস্থান কি? আসলে অবাক হয়ে গেলাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের মানুষের চিন্তার চেতনার রুচি এবং চরিত্রের কত নৈতিক অধপতন ঘটলে। আসলে এগুলোর অধপতন তখনই ঘটে যখন দেশে কোনো আইন শৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে থাকে না। কারণ কেউ তো সিঙ্গাপুরে এটা চিন্তা করতে পারে না, কেউ তো চায়নাতে এটা চিন্তা করতে পারে না, কারণ সেখানে আইন শৃঙ্খলা মানে আইন প্রতিষ্ঠিত, সেখানে আইনের শাসন আছে, জানে যে কোনো ফাতরামি সেখানে চলবে না। ওইখানে বলা চলবে না যে কাপড়টা এরকম ছিল, ওইখানে বলা যাবে না শরীরটা উঁচু দেখা গেছে, ওইখানে বলা যাবে না যে শয়তানে ধরেছে, এগুলো শয়তানের ওয়াসাসাই করেছে, অথবা ওইখানে বলতে পারবে না নবী রাসূলরাও এটা করেছে, সাহাবীরাও এটা করেছে, এগুলো তো বলা চলবে না, কারণ ওখানে অপরাধ করলে তার শাস্তির সাথে সাথেই হবে। তো এই যে আমি আসলে অবাক হয়ে গেলাম যে একটা দেশের মানুষ কত হিংস্র, কত পাষণ্ড হয়ে গেলে, মানে পুরুষ হিসেবেও যদিও আমি জেন্ডারে বিশ্বাস করি না, কারণ হলো যে মানুষ তো মানুষই, কিন্তু তারপরেও আমার কাছে আমি লজ্জিত যে পুরুষ মানুষ হিসেবে, কারণ আমার জেন্ডার তো পুরুষ, তো এই জন্য খুব লজ্জা পাচ্ছি যে পুরুষ এত নিকৃষ্ট হয় কি করে, যে একটা দ্বন্দ্বের কারণে একজন বৃদ্ধাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে পর্যায়ক্রমে উপর্যুপরি ধর্ষণ, মানে কতটুকু ভয়াবহ। এবং এগুলো কিন্তু মুসলমান, এবং এরা কিন্তু মুসলমান আবার, ঠিক আছে, এরা কিন্তু আবার তৌহিদি জনতা, ইমানদার। ইসলামের ব্যাপারে বললে এদের হেভি লাগে। হ্যাঁ, ঠিক আছে, টুপি অবমাননার ব্যাপারে তারা সচেতন, তারা সবকিছুর ব্যাপারে সচেতন, কিন্তু নারী মাংসের ব্যাপারে তারা সচেতন না। ওইখানেও সচেতন, ধর্ষণের কারণ ব্যাপারে তারা সচেতন আর কি, আকাম কুকামের বেলায়। আপনি খেয়াল করে দেখবেন ফরিদ ভাই একটা জিনিস, আপনি যেহেতু যমুনা পাড়ের মানুষ, যমুনা পাড়ে কি হইতো, ওই যে যারা হচ্ছে দেখবেন এই যে মাঝারি বয়স বা যা মা চাচিরা খেয়াল করতেন, প্রতিদিন কিন্তু পাতা করতো, মানে গাছের পাতা ঝাড়ু দিয়ে ওইটা দিয়ে রান্না করতো। আগের সময় তো গ্যাস, এখনো তো অনেক জায়গায় গ্যাস নাই, হ্যাঁ, তারা দেখবেন এই যে শাড়িটা কিন্তু ওইরকম পুরোপুরি ভাবে পড়তে পারতো না, হয়তো পেটের একটু কোনা দেখা যাইতো, এই সাইডটা দেখা যাইতো, ঘাড়ে নিয়ে হাঁটতেছে, বগল দেখা যাইতো, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু দেখেন ওই সময় কিন্তু এতটা ধর্ষণ ছিল না। কেন ছিল না? কারণ ওই সময় একটা সামাজিক বাইন্ডিংস ছিল, মা বোনদের রেসপেক্ট করার যেমন একটা সামাজিক ধারা ছিল, একই সাথে একটা সামাজিক ভাবে একটা ঘৃণার প্রচলন ছিল। এখন যে যত অন্যায় করে সে তত ক্রেডিট পায়,
সে তত সে তত নন্দিত, বড়। সে তত হ্যাঁ, নন্দিত। নন্দিত। আর যে যত মানে ইয়ে করে মানে ভদ্র, তাকে বলা হয় বিড়াল। সে তো বাঙালি। তোমাকে একটা কার্ড দেখাই, এই যে কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট, সারা দিচ্ছেন ক্রেতারাও। এক সময় কাঁঠাল ভালো। দিয়ে আচ্ছা, যখন এরাও কি তাহলে শেখ এখন হাসিনার দোষর? এখন এরা কি শেখ হাসিনার দোষর হয়ে গেল নাকি? হ্যাঁ, কালের কণ্ঠ কি শেখ হাসিনার দোষ? আমার তো অন্য প্রশ্ন, শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলা হয়েছিল কেন? সে কাঁঠালের বার্গারের কথা বলছে, যেটা ইন্টারন্যাশনালি ব্যাপক ফেমাস এবং ব্যাপক টাকা, ওখানে মার্কেটও ভালো। এবং ইতালি, রোম, ফ্রান্স আপনি দেখবেন কাঁঠালের বার্গার বিক্রি হয়। চীন, থাইল্যান্ডেও কাঁঠালের বার্গার বিক্রি হয়। এইটা যখন সর্বপ্রথম বাংলাদেশের সংসদে নিয়ে আসা হলো, তখন শেখ হাসিনা খারাপ ছিল। বেশ ভালো কথা। তাহলে এখন তোমরা কাঁঠালের বিস্কুট বানাচ্ছ, তাহলে তারেক রহমানকে কাঁঠাল বাবা উপাধি কেন দিচ্ছ না? কাঁঠাল ভাইয়া, কাঁঠাল ভাইয়া। কাঁঠাল ভাইয়া। কাঁঠাল ভাইয়া, হুম। কাঁঠাল ভাইয়া উপাধিটা কেন দিচ্ছ না? ও, ওখানে তোমাদের হালাল হারাম কাজ করে না, এখন ওই যে সবিক বললাম, চুপ, যাহা- জামাত যাহা ভোট বাহিনী চুপ। যাহা আওয়ামী লীগের আমলে হারাম, এই সরকারের আমলে তাহা আরাম। হালাল, এই সরকারের আমলে সেটা হালাল। সেটাই তো দেখতেছি এখন। এখন আপনাকে একটা প্রশ্ন করি, সবচেয়ে মজার জিনিস, আমরা তো বাংলাদেশ সারাদিন ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি খুব মিছিল করতাম। জি জি। এরপরে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমরা পোস্ট দিতাম, এই আমেরিকা ভারতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ভারতের অবস্থা খারাপ, ভারত কিছু করতে হবে না। এখন ভারতের স্বাধীনতা দিবসকে আমেরিকা ইন্ডিপেন্ডেন্স ডে ঘোষণা দিছে। এই সম্বন্ধে এখন আপনি কি বলবেন, যে ভারতকে ছেড়ে দিল না পাকিস্তানকে ছেড়ে দিল? ওইদিকে বেলুচ আজকে স্বাধীন। এই খবরটা কিছুদিন আগে এসেছে। আমি জুলাই 25 সালের প্রথম দিকে বলেছিলাম যে এই আমেরিকা ভারত এবং আওয়ামী লীগের আবারও তাদের সাথে সম্পর্ক প্রতিস্থাপন করবে। তখন এই যে আজকে যারা বলতেছে যে আমেরিকার পিড়িতে গদগদ, তারাই দেখবেন তখন আমেরিকার সমালোচনা শুরু করে দিবে। ভারতের সাথে আমেরিকা কখনোই ফাইটে যাবে না, চীন যাচ্ছে না, কারণ এখানে 140 কোটি মানুষের মার্কেট। এই পৃথিবী এখন মার্কেটিং, হ্যাঁ, এই যে এত বড় বাজার, কে স্যার এই পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে সেগুলো তো মার্কেটের জন্য, বাজারের জন্য। ভোক্তা আছে এখানে, এখানে 140-50 কোটি ভোক্তা, এবং তারা এমন না যে এটা আফ্রিকার দরিদ্র দেশ। এখন এখন ভারত পৃথিবীতে 5 নম্বর থেকে 3 নম্বর অর্থনীতির দেশে চলে আসছে। তো এই দেশটাকে না চায়না ছাড়তে চাবে, না আমেরিকা ছাড়তে চাবে। কেন ছাড়বে রে ভাই? আমার সাথে মনে করেন যে যতই সাব্বিরে খারাপ সম্পর্ক থাকুক, আমার ভাতিজার সাথে মনে করেন সাব্বিরের সম্পর্ক খারাপ, খুব খারাপ, কিন্তু আমার ব্যবসা হচ্ছে, আমি তখন বসে থাকবো? আমি তো ব্যবসা করবো। সাব্বিরও চিন্তা করবে যে ফরিদ সাহেবের ভাতিজার সাথে আমার বিরোধ, তাতে কি, ফরিদ সাহেবের সাথে ব্যবসা, আমিও তাই চিন্তা করবো। আরে ভাতিজা কেন, আমার পোলার সাথে ঝগড়া হইলে কি আমি সাব্বিরের সাথে ব্যবসা বাদ দিব? কখনোই তা করে না মানুষ, ব্যবসাকে বাদ দেয় না। কারণ বিজনেস হচ্ছে এমন একটা বিষয় যে বিজনেসের ব্যাপারে মানুষ যে কোনো ছাড় দিতে প্রস্তুত, ছাড় দিতেও যেমন প্রস্তুত, বিজনেসের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। আমেরিকা যদি বাংলাদেশে বিজনেস করার সুযোগ থাকতো চায়নার মতো, ভারতের মতো, তাহলে তার বিগত সরকারের সাথে আমেরিকা বিরোধ করতো না। কারণ এখানে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে রাশিয়া, রেলকে জাপান, তবুও জাপান তার বন্ধু রাষ্ট্র, আর অন্যান্য কি চায়না, বন্দরকে চায়না, কে আসে ভারত। তো এখানে যদি আমেরিকাও থাকতো তাহলে কিন্তু কিছুই হতো না। মার্কেট দখলের জন্য এত কিছু, কি কারণে এত যুদ্ধ হয়? আপনি দেখেন ভেনেজুয়েলা থেকে যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, ইরানে হামলা করলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো চীনের মার্কেট ধ্বংস করা, এবং সেই মার্কেটটা নিজের করা যেত না, আর তো কিছু না। মানুষ দেখতেছে এখানে ধর্ম, মানুষ দেখতেছে এখানে সাম্রাজ্যবাদ, মানুষ দেখতেছে এখানে কি ইহুদিজম, মানে আপনার বলতেছে ইসরায়েলের প্রতিষ্ঠা। না রে ভাই, ওই ইসরায়েল যদি আমেরিকার জন্য, ব্যবসার জন্য হুমকি হইতো, ইসরায়েলের পক্ষে যাইতো? কোনোদিনই যাইতো না। আবার ইসরায়েল যদি জানতো যে আমেরিকার সাথে তার ব্যবসা হবে না, ইসরায়েল প্রীতি করতো? কোনোদিনই করতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা কি করেছে? তারা দুই গ্রুপে বিনিয়োগ করতো। তারা জার্মানের হিটলার কেন ইহুদিদের মারতে গেছে? সে দেখলো কিরে বাবা, আমারও কাছে বিনিয়োগ করে, আবার ব্রিটেনেরও টাকা দেয়, আমেরিকারও টাকা দেয়, এই জন্য সে ভয় পেয়ে গিয়েছিল। তার জন্য সে ইহুদিদের বিরোধিতা করেছে। ইহুদিদের বিরোধিতা কেন করেছে? ইহুদিরা কি তারা খামসা মারছিল? না। কি কারণ? যখন সে দেখে ফেলেছে যে ইহুদি দুই জায়গায় আছে। কারণ পৃথিবীতে বিজনেস ছাড়া আর কোনো কিছু। আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্ত হয় না কেন? কারণ বিজনেস করেছে। সে দেখছে যে যুদ্ধে না গেলে বিজনেস ভালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কেন অংশগ্রহণ করছে? দেখছে যে এবার ঢুকলে ব্যবসা ভালো, তার জন্য করেছে। আপনি যা দেখছেন, তো ভারতের
40 থেকে 50 কোটি ভোক্তা, এত বড় মার্কেট, এত বড় বাজার, এত বড় একটা প্ল্যাটফর্ম আমেরিকা ছেড়ে দিবে? চায়না ছাড়ে না, যে চায়নার সাথে তার বিরোধ, আমেরিকার সাথে তো সরাসরি ভারতের বিরোধ নাই, তাই না? 1971-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ ছাড়া ভারতের সাথে আমেরিকার তো আমি কোথাও বিরোধ দেখি না, মানে বড় কোনো বিরোধ আমরা দেখি না। তাহলে কিন্তু চায়নার সাথে আমেরিকা এখানে ঢুকছে শুধুমাত্র চায়নার ইনভেস্টমেন্টটা যেন ঠিক মতো ভ্যানিশ করা যায় বাংলাদেশে, এই কারণে। আর কারণ আর কিছুই তা না, নাহলে বাংলাদেশের কে সরকার আছে না সেটা নিয়ে আমেরিকার এত ইয়ে ছিল না। রাইট রাইট এক্স্যাক্টলি ঠিক। ভারতেও তাই। ভারতে যখনই নরেন্দ্র মোদী যখন একটু ব্যবসায় টাইট দেয় তখন আমেরিকা একটু খেপে, কিন্তু দিন শেষে কিন্তু এই ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক হবেই, এমনকি আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক হবে, আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। তার সিমটম কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। ওই যে আমেরিকা ওই যে 26 যেটা বললো যে আরেকবার সাদলেই খামু, ওই যে রয়ের প্রধান এসে সাইদে গেছে। এখন এখন ঘটনা হচ্ছে রয়ের প্রধান কি সাইদা গেছে নাকি কইয়া গেছে যে যদি না যাস তুই গেলে 3 কোটি টাকা খরচ, আর তুই না গেলে তাইলে তো 150 বা 200 কোটি টাকার একটা যথেষ্ট। ওটা তো এখন শুনেন, ওই যে একটা হিন্দি এখন সিনেমা সেটা দেখছেন ইন্টারনাল কনফ্লিক্ট, ইন্টারনাল, ওটা আমরা এটা এই দিকেই যাচ্ছি। ওই ইন্টারনাল কি হয়েছে আমরা তো এগুলো জানি, হয়তো এও বলতে পারে তোমারা কিন্তু আমরাই আনাইছিলাম, নাহলে কিন্তু আসতে পারতাম না, যতই চাপাচাপি করো তুমি কিন্তু আসতে পারতাম না লন্ডন থেকে, আমরা যদি গ্রিন সিগন্যাল না দিতাম। নইলে শেখ হাসিনা কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু ডিসেম্বরের ঘোষণা দিছে, আমরা কিন্তু সেপ্টেম্বরে বাড়াবো, হয়তো এই কথা বলতেও পারে, আমরা তো আর ভিতরের খবর জানি না, ঠিক আছে। আর 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 যারা এই ধরনের যারা কূটনৈতিক ভাষায় কথা বলে তারা তো সরাসরি কিছু বলে না, সমাজদারকে ইশারা বে কাফি। তারা যদি বলে উই কনসার্ন, এর মানে এলো যে তোরা দেখে নিবো, কারণ কূটনৈতিক ভাষায় বলে না বাংলাদেশে ভাবির পোলা রিটায়ার্ড আর্মি এদের মধ্যে তোর বলবে না যে তোর দেশ খায় ফেলাম তোর 7 সিস্টেম, এগুলো তো বলবে না। ওরা শুধু বলে উই কনসার্ন, এর মানে হলো যে তোমার সাথে আমার দুইখান কথা আছে, এর মানে অনেক কিছু করে। তাদের ভাষা এদের ভাষা তো মিলবে না। তো এখানে এসে রয়ের প্রধান আসলো, একটা মিছিল হইলো না, এতেই তো বোঝা গেল মানে এগুলো তারা যাতে ওঠার জন্য। এখন দেখলো যে এখন বলবো কি করব, ভারতের রয়ের প্রধান আসছে, এখন তো যাওয়াই দেখবেন যে ফতোয়া দিবে কি জানেন, অলরেডি কোষা জাহিদ কিন্তু বলে ফেলেছে আরেকটা কথা, যে প্রতিবেশী বদলানো যায় না, যেটা আমরা বারবার বলতাম। আমরা যখন বলতাম প্রতিবেশী বদলানো যায় না, বউ বদলান যায়, শ্বশুর বাড়িও বদলান যায়, বন্ধুত্ব বদলান যায়, নিজের বাড়ি বিক্রি করে অন্য জায়গায় যাওয়া যায়, নিজের গ্রাম ছেড়ে চলে যাওয়া যায়, বাপের সম্পত্তি বিক্রি করে দাদার সম্পত্তি ছেড়ে দিয়ে যায় না মানুষ, অনেকেই যায় এক এলাকা থেকে আরেক জায়গায়। বহু মানুষ রংপুর গেছে, রংপুর থেকে বহু মানুষ বরিশাল আসছে না, বহু হয়েছে। সারা দেশ পৃথিবীতে এটা ঘটে, মাইগ্রেশন ঘটে। তো এরা কিন্তু প্রতিবেশী দেশ বদলানো যায়, এটা যখন আমরা বলছি আমাদের কি বলতো আমরা ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, বিজেপির দালাল। তো এখন তো রয়ের এজেন্টও বলতো। ও হ্যাঁ, আমারও তো কি বলে শুনেন, আমাকে বলে আমি হলাম বিজেপির বাংলাদেশ শাখার প্রধান, অমিত শাহ আমাকে টাকা দেয়, রয়ের দালাল, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দালাল, আরো কত অভিধা যে আসে এদের হিসাবের ভাই। ও আরেকটা আছে, সেটা হলো আমি ইসরায়েলের দালাল, ইহুদির দালাল, সবই আছে। মোটামুটি পৃথিবীর যত পদ আছে ওগুলো দেওয়া শেষ, এখন শুধু আমারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো বাদ রাখছে আর কি। এটা যদি বলতো তাহলে মানে মোটামুটি, ওটা আবার বলবে না, ওটা বলে আবার জাত ওইটা জানো তো, ওইটা আবার জাতে মাথা তালা ঠিক। যাই হোক, তো তারেক রহমানকে শোনেন, ওই যে বলে যে তুই যাবি না তোর ঘাড়ে যাবে, তারেক রহমান পড়ছে কেস কি কলে, এগুলো এতদিন না যাবো না। হয়তো এখন ভারত সরকার একটু আশ্বাস দিয়েছে যে আপনি দেখুন নতুন ফতোয়া জারি করবে তারা, যে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, ওই যে বলছে না যে বাংলাদেশের স্বার্থে তারা গম আনছে বেশি দামে, বাংলাদেশের স্বার্থে ভুট্টা আনছে বেশি দামে। ভুট্টার খবর আবার জানেন, ওই ভুট্টা আবার ওটার যে সার ইউজ করছে, মানে এই দেশে তো শুয়ার খাওয়া হারাম মুসলমান, তাই শুয়ারের গু গোবর আছে না, ওটাতে সার বানাইছে, ওই সার দিয়ে পয়দা করা হইলো এই যে মকাই মানে হলো ভুট্টা। হ্যাঁ, এবং এটা আমেরিকাই বলেছে, এটা আমার সংবাদপত্র এসেছে। তো শুয়ার খানে শুয়ারের গু খাইলো আর কি, বিষয়টা এরকম। যাই হোক, কারণ ভারতে যাবে না, কারণ ভারত বয়কট করবে, কারণ ভারতের মানুষ আগে মতে বাইরে, তো এরা ভারতের মানুষের গুমুত, তাও এখানে 25 কোটি মুসলমানের গুমুত ছিল, কারণ 25 কোটি মুসলমান সবাই তার বাথরুমের ভিতরে যায় না, বাইরে দিয়ে একটা যায়। তো ওইখানে মোটামুটি মাশাআল্লাহ খ্রিস্টানদের, তাও আবার খ্রিস্টানদের শুয়ারের যে গু, সেই গুদের সার বানানো, সেটা দিয়ে ভুট্টা বানাচ্ছে, সেটা আবার বেশি দামে কিনেছে। কেনার পরে এটা কষা জাহিদ সহ তার সাঙ্গপাঙ্গ বিএনপির যে মুসলেকা সরকারের মুসলেকা মন্ত্রী, মুসলেকা এমপি, তারা এটা দেশের স্বার্থে। তো ওইটাও বলবে ভারতেও আমরা গিয়েছিলাম দেশের স্বার্থে। ফরিদ ভাই, এখন দেখতেছি গণমাধ্যমের মেরুদণ্ড তাহলে ফেরত আসছে নাকি ভারত সফরের ঘোষণা দেওয়ার পরে? পয়েন্ট টু বি নোটেড। তবে আমার কিন্তু অন্যটা মনে হইতেছে,
মানে এখন তো পিঠ দেয়ালে ঠেকে গেছে, পাবলিক এদের পিটাবে, মানে পাবলিক সাংবাদিকদের পিটাবে এই খবর না দিলে, সেই জন্য এটা করতে বাধ্য হয়েছে। ফরিদ ভাই অলরেডি আপনার এক দর্শক ঘোষণা দিছে যে ফরিদ ভাই রাষ্ট্রপতি হলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ, ধন্যবাদ। না, আমি অত বড় পদের উপযুক্ত না, এটা বলবো না। যাই হোক, ধন্যবাদ যিনি মন্তব্য। শুনেন, একটা জিনিস বলি, বিএনপি জামাত ক্ষমতায় থাকবে আর সারার বিদ্যুতের ক্রাইসিস হবে না, এটা কি হয়? নাউজুবিল্লাহ, এটা হইতেই পারে না। এটা তাদের ঐতিহাসিক চরিত্র, এটা তো হবেই। বরং মাত্র 18 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা হয়েছে না, এই আর কয়দিন পরে 24 ঘন্টায় লোডশেডিং হবে। ওই যে রুমিন ফারহানা বলেছে না, যে রুমিন ফারহানা বলেছে, কয় শুধু শুধু ক্ষমতা থাকে নাই মেয়ে দেখেন, বাড়ি ঘর চোখে দেখবেন না। আমার একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে, আপনি Please, খেয়াল sure. করে দেখেন 24 সালে যখন চলে গেল জননেত্রী শেখ হাসিনা, যাওয়ার পর আমরা তো মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো ভাঙচুর হচ্ছে বা মুক্তিযুদ্ধটাকে যেভাবে নষ্ট করা হচ্ছে এটা নিয়ে ব্যস্ত ছিলাম। গোপনে কিন্তু আরেকটা মিশন চলছে, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার গুলোকে কিন্তু গুপ্ত মেরে ফেলা। হত্যা করা হয়েছে। এটা কেন? এটার কারণ পরিষ্কার, কারণ বিদ্যুৎ, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকলে বাংলাদেশের বিদ্যুৎ ক্রাইসিস কমে যাবে। আর একটা দেশের বর্তমান পৃথিবীতে যেমন বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ মানে আপনি যদি বিদ্যুৎ না থাকে, এই যে আজকে আমরা লাইভে থাকতে পারতাম না, বিদ্যুৎ না থাকলে ছাত্ররা পড়তে পারবে না, বিদ্যুৎ না থাকলে কারো কারো ঘরে রান্না হবে না, বিদ্যুৎ না থাকলে উৎপাদন বাড়বে না, বিদ্যুৎ না থাকলে অফিস বন্ধ থাকবে, বহুবিধ বিদ্যুৎ, কারণ জ্বালানি এখন সব, এই জ্বালানির জন্যই তো ইরানের যুদ্ধ, নাকি এই ভেনেজুয়েলায় তো জ্বালানির জন্যই যুদ্ধ, বিদ্যুৎ তো জ্বালানির মধ্যে, বিদ্যুৎ ছাড়া তো আপনারা কিছুই করতে পারবেন না। তো তারা আর দেখলো যে বাংলাদেশ আস্তে আস্তে উঠে যাবে। পৃথিবীতে পরাশক্তিগুলো কখনোই চায় না যে কোনো দেশ উঠে। নাইজেরিয়ার নাম শুনেছেন? মানে আমরা সবাই জানি একটা দরিদ্র দেশ, কিন্তু এই নাইজেরিয়া কিন্তু আজকে থেকে 20-25 বছর আগে, সম্ভবত 25 বছর আগে হঠাৎ করে তারা ধনী হতে ছিল। তাদের তৎকালীন সময় কত আসছিল জানেন? তাদের মাথা পিছু আয় $1200 চলে আসছিল 25 বছর আগে। মানে কিরকম জাম্প করেছিল কল্পনা করতে পারছেন? 20-25 বছর আগের কথা, যখন আমি আপনার বয়সী প্রায়। তো এটা সহ্য হয় নাই। 2 বছর পরে সেই নাইজেরিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হলো গৃহযুদ্ধবাদী দিয়ে। তো পৃথিবীতে অনেক দেশ আর এগুলো করে, যাতে, যেমন যে ভারতের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? শেখ হাসিনাকে উচ্ছেদের যে কারণ, এটাও কিন্তু ভারতকে ধরারও একটা কারণ, মানে ভারতকে ডিস্টার্ব করা, এটাও কিন্তু মানে যে শেখ হাসিনার উচ্ছেদের কারণ কি কি, যেমন শেখ হাসিনার অন্যায় আছে, ভুল আছে। 17 বছর একটা সরকার থাকলে ভুল অন্যায় থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। এই যে আমরা এখানে 1 ঘন্টা কথা বললাম, এখানে কিন্তু স্লিপ অফ টাং 2-1টা আমাদের হয়ে গেছে, যেটা আমাদের বক্তব্যের সাথে মিলে না। তো এরকম সরকারে ভুল হবে, কিন্তু আপনি দেখেন আসলে যদি এখন ওইটা যেমন লিখবেন পতনের কারণ কি কি, তো পতনের আরেকটা কারণ আপনাকে লিখতে হবে যে ভারতকে অস্থিতিশীল করা। ভারত কিন্তু 5 নম্বর থেকে এই 1 বছর 2 বছরে 3 নম্বরে চলে আসছে। তো ভারত যদি স্থিতিশীল থাকে, ভারত যদি সুস্থির ভাবে চলে, তাহলে পৃথিবীতে 1 নম্বর অর্থনীতি চলে যাবে আগামী 10 বছরের মধ্যে। এটা তো পৃথিবীর অনেক দেশ মেনে নিতে পারতেছে না, কারণ অলরেডি বলে দিয়েছে, মার্কিন প্রশাসন বলে দিয়েছে তারা আর একটা চায়না দেখতে চায় না। আর একটা চায়না দেখতে চায় না, তারা কারা? সেটা হচ্ছে ভারত। তো অর্থনীতি তেমনি বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে যাতে উঠতে না পারে। আপনি দেখেন পাকিস্তান সংসদে যখন বললো হামে পাকিস্তান বানা দো, সিঙ্গাপুর নেই, সংসদে দাঁড়িয়ে বলেছে হামে পাকিস্তান বানা দো, পাকিস্তান সরি হামে বাংলাদেশ। এই দেখেন স্লিপ অফ টাং হবে, একটা মানুষ 1 ঘন্টা কথা বলে ভুলে যায়। তো সরকার থাকলে বলে হবে, তো বলছে কি হামে বাংলাদেশ বানা দো, হামে সিঙ্গাপুর নেই। ইমরান সরকারের আমলে, ইমরান খানের সরকারের আমলে সংসদে দাঁড়িয়ে বলেছে হামে বাংলাদেশ বানাতো। এটা বাংলাদেশের মৌলবাদীদের, পাকিস্তান পেয়ারা পাকিস্তানিদের সহ্য হয় নাই। এটা যারা বাংলাদেশ বিরোধী তাদের সহ্য হয় নাই। শুনেন, আজকে যদি এই সরকারকে যতই অপছন্দ করি আমরা এবং যতই গালি দেই, এই সরকার যদি দেশে অর্থনৈতিক ভাবে মজবুত করতো, তাহলে কিন্তু জনগণ আমাদের পক্ষে থাকতো না। আমরা এখানে এলে 100টা গালি দিত, প্রতি ঘন্টায় 100 করে না, প্রতি মিনিটে 100 গালি দিত। 100%। তো এই সরকার শেখ হাসিনার যতই সমালোচনা করেন, কত $1 বিলিয়ন রেখে গেছিল? 400-র উপরে, 400 বিলিয়নের উপরে তারা রেখে গিয়েছিল। এখন কত? তো এই যে অর্থনীতি ধ্বংস করার জন্য, যেমন পাকিস্তান, আপনি দেখেন পাকিস্তানের যে অর্থনীতি, পাকিস্তান যখন ভারতের সাথে যখন তার 47-এ ভাগ হয়, আসলে তো ভারত স্বাধীন হয় না, আমি তো মনে করি না, আমি সেটা ভারত ভাগ বলি, কারণ পাকিস্তান স্বাধীন হইতে পারে কিন্তু আসলে ভারত ভাগ হয়েছে, এটা আমার ফিলোসফি, ভুল হতে পারে, সেটা বন্য। তো তখন কিন্তু পাকিস্তান আর ভারতের অর্থনীতি একই ছিল। আজকে পাকিস্তান কোথায়? ভিখারিস্তানে পরিণত হয়েছে। তো তারা মানে এইখানে এই ষড়যন্ত্রগুলো আপনাকে বুঝতে হয়। তো এই রূপপুরে এই যে ইঞ্জিনিয়ারদের হত্যা বা বিশেষ ব্যক্তিদের হত্যা, এগুলো সেই পরিকল্পনার অংশ, যাতে এই বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে যায়। অলরেডি একটা বন্ধ হয়ে গেছে, আরো যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা তারা করবে।
তাহলে না, আপনার ফরিদ ভাই, কথার আপনার উপর কথার ভিত্তি সাথে করে আমি একদম একমত যে আমিও বিশ্বাস হ্যাঁ করি না যে ভারত স্বাধীন হয়েছে, কারণ ভারত তো বিশাল ভাগ হয়েছে। দেশ ছিল, তাকে ভেঙে দেওয়া হয়েছে। ভারত ভেঙে আপনাদের পাইকারা স্বাধীন হয়েছে, ভারত না। আপনাদের জি, ভারত তো আপনাদের দুজনের মতামতকে আমি সমর্থন জানাচ্ছি এবং শ্রদ্ধা জানিয়ে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার যেগুলো রাশিয়ান ইঞ্জিনিয়ার এসেছিল প্রত্যেককে যে হত্যা করলো, এটার পেছনে বাংলাদেশের এই যে অর্থনীতি এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলেছে, রাইট? তাহলে এই নিঃসন্দেহে। চক্রান্তের জন্য বর্তমান সরকার যেহেতু লোডশেডিংটা ফেস করতেছে, জনগণের গালি খাচ্ছে, তাহলে বর্তমান সরকারের কি উচিত না ওই ভাবির পোলাদেরকে গ্রেফতার করা, যারা মুক্তিযুদ্ধ বিরোধী ইতিহাসকে এস্টাবলিশ করতে যায় এই আকামটা ঘটাইছে, কিন্তু সেটা না করে সে প্রতিনিয়ত গ্রেফতার করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এটাই তারা বিএনপি তো তারা তো বিএনপির উদ্দেশ্য তো হলো দেশকে রক্ষা করে না, দেশের জনগণ তো তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হলো আওয়ামী লীগ ঠেকাও, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ঠেকাও। তা বিদ্যুৎ কেন্দ্র কি হলো না হলে যায় আসে না। যতই বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে ততই তো পাকিস্তান পন্থীরা বলতে পারবে এই যে দেখো স্বাধীন হয়ে ভুল হয়েছে, আজকে বাংলাদেশ স্বাধীন না হলে কত আরামে থাকতাম, মান্না সাল্লুয়া খাইতাম পাকিস্তানের মতো, এগুলো বলবে। এই জন্য তারা ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ সাব্বির। অনেক দর্শক অনেক কমেন্টস করেছে, সবগুলো কমেন্টস আসলে তোলাও সম্ভব না এই মুহূর্তে, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে। অনেক দর্শক বলেছেন ফরিদ ভাইকে নির্দিষ্ট, ফরিদ ভাইয়ের নির্দিষ্ট দিন হচ্ছে শুক্রবার রাতের 9টা। আমার এই চ্যানেলে শুক্রবার রাতের 9টা কনফার্ম উনি থাকবেন, যদি উনি অসুস্থ না থাকেন। এছাড়া অন্য সময় যে কোনো সময় আসতে পারি। যে কোনো সময় আজকের মতো। আর আমার দর্শকদের একটা আপনার এখানে প্রচার চালায় দেয় সুযোগে, সাব্বিরও জি। খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতেছে, প্রিয় দর্শক, সাব্বিরকেও খুব শীঘ্রই আমার সুতরাং চ্যানেলে। আমাদের এই চ্যানেলগুলো সব একত্রিত হয়ে যাচ্ছে, একজন আরেকজনের চ্যানেলে যাচ্ছে। জি জি তো জি আমরা মনে হয় সর্বশেষ ফরিদ ভাই সাব্বির একটা কথাই বলতে পারি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সময় বলেছিলেন তেল দে গ্যাস দে নইলে গদি ছাইরা দে, আর পাবলিক তালি দিছিল। তো আজকে কি আমরা সেই মিছিলের দিকে আবার যাচ্ছি যে তেল দে গ্যাস দে নইলে তারে ছাইরা দে?